ভোরের আলো উঠোনে পড়তেই গরিব ঘরটার অভাব যেন আরও স্পষ্ট হয়ে উঠল। তবু পিঁড়িতে বসা মানুষটার চোখে ভাঙন নয়, চিন্তার ভিতর লুকোনো একরকম জেদ ছিল। 3 সের চাল ছিল, বাকি আছে 8 সেরেরও কম। ডালও প্রায় শেষ, হিসাবটা মিলছে না, কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে। বাবা, তুমি এত ভোরে উঠে মাটিতে দাগ কাটছ কেন? এটা কি অঙ্ক? অঙ্কও বলতে পারিস, আবার সংসারের খবরও বলতে পারিস। ভুল করলে খাতায় নম্বর কমে, এখানে ভুল করলে হাঁড়ি চড়ে না। আমাদের ঘরে কি সত্যি এত কম খাবার আছে? মা তো কালও বলছিলেন আজ বুঝে খেতে হবে। হ্যাঁ রে, আছে কম, কিন্তু কম জিনিস নিয়ে কিভাবে দিন পার করতে হয় সেটাও একটা বিদ্যা। সেই বিদ্যাই এখন কাজে লাগাতে হবে। তুমি কি চিন্তা করছো? তোমার মুখটা কেমন গম্ভীর লাগছে। চিন্তা করছি ঠিকই, কিন্তু ভয় পাচ্ছি না। অভাব দরজায় এলে বুদ্ধিকে জানালা খুলে দিতে হয়। ছেলে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। সে বুঝল আজকের সকালটা অন্য দিনের মতো নয়, আজ কিছু একটা ঠিক করা হবে। বাবা, আমি কি কিছু করতে পারি? শুধু বসে বসে দেখতে ভালো লাগছে না। পারবি। আগে ভেতরে গিয়ে মাকে আস্তে করে বলো, হাঁড়িতে কতটুকু চাল আছে দেখে যেন আমাকে জানায়। এক্ষুনি বলছি, কিন্তু তুমি কোথাও যাবে নাকি? যেতে হবে, তবে খালি হাতে না, খালি মাথা নিয়েও না। আজ একটু বুদ্ধির খেলা খেলতে হবে। ঘরের ভেতর অভাবের শব্দ খুব বড় নয়, সেটা শোনা যায় হাঁড়ির তলায়, মাটির কলুষির ফাঁকে, আর মানুষের গলার চাপে। এই যে দেখো, চাল আছে একবেলার মতোও না, ডালটা জলে বাড়িয়ে দিলে হয়তো দুপুরটা কোনো রকম যাবে। আমি ভেবেছিলাম এর চেয়েও কম থাকবে, তাহলে সময় একদম হাতে নেই। মা, বাবা বলছে বুদ্ধির খেলা খেলবে, সেটা কি? তোমার বাবার মাথা আছে সেটা আমি জানি, কিন্তু শুধু মাথা দিয়ে তো বাজার থেকে চাল আসে না। ঠিক কথা, তাই মাথার সঙ্গে মানুষের মনও লাগবে। জোরে নয়, বুঝিয়ে কাজ তুলতে হবে। আবার কারো কাছে ধার চাইবে? আগের ধারও তো পুরো শোধ হয়নি। না, সোজা ধার চাইব না। ধার চাইলে মানুষ মুখ ঘুরিয়ে নেয়। আমি কাজের দরজা খুলব, যেন ওরাও লাভ দেখে। কাজের দরজা খুলবে মানে? মানে এমন কথা বলবো যাতে গ্রামের লোক ভাবে আমাকে একটু সাহায্য করলে তাদেরই উপকার হবে। তার কাছে যাবে? আগে হাটের মোড়ে যাব, তারপর মহাজনের দোকান, তারপর প্রধানের আমবাগানের পাশ দিয়ে। কে আগে কথা শুনে দেখি। সাবধানে কথা বলো, মানুষের সময় খারাপ হলে তার কথাও অনেকেই হালকা করে শোনে। তাই তো আজ কথাকে হালকা হতে দেব না। আর শোনো, হাড়িতে যতটুকু আছে দুপুর পর্যন্ত সামলে রেখো। আমি কিছু না কিছু নিয়ে ফিরব। বাবা, আমি তোমার সঙ্গে যাব। যাবি, তবে একটা শর্ত আছে। চোখ খোলা রাখবি, কান খোলা রাখবি, আর অযথা কথা বলবি না। ঠিক আছে, আমি সব দেখব, সব মনে রাখব। মা চুপ করে স্বামীর মুখের দিকে তাকালেন। কষ্ট ছিল, কিন্তু ভরসাটাও ছিল পুরনো। বহুবার এই মানুষটা শূন্য হাতে বেরিয়ে কিছু নিয়ে ফিরেছে। পথটা ছোট ছিল, কিন্তু সেই পথেই গ্রামের খবর, মানুষের স্বভাব আর সুযোগের দরজা লুকিয়ে থাকত। বাবা হাঁটতে হাঁটতে চারদিক মেপে নিচ্ছিলেন। বাবা, তুমি কি আগে থেকেই জানো কার সঙ্গে কি কথা বলবে? অর্ধেক জানি, অর্ধেক পথে ঠিক হবে। ভালো কথা নদীর মতো, সামনে যা পায় তার পথ ধরেই বয়। আমি কি শুধু শুনবো? শুনবি আর শিখবি। মানুষ কি চায় সেটা বুঝতে পারলে অর্ধেক কাজ সেরে যায়। ওহে ভাই, সকাল সকাল কোথায় চললে? মুখ দেখে তো মনে হচ্ছে বড় ভাবনায় আছে। ভাবনা আছে, তবে কাজের ভাবনা। তোমার ক্ষেতের আলটা কাল ভেঙে গেছে দেখলাম, জল নেমে যাচ্ছে। আর বলো না,
লোক পাচ্ছি না ঠিক করার। আজ না করলে ধানের ক্ষতি হবে। আমি ফেরার পথে দেখে দিতে পারি, তবে তার আগে হাটে একটু কাজ আছে। যদি করে দাও, আমি তোমাকে খালি ধন্যবাদ দেব না, ঘরে কিছু আলু আছে আর একটু চালও জোগাড় করতে পারবো। বাবা, শুনলে? শুনদম। তুমি আলটা এখনই হাত দিও না রামু, আমি কথা দিলাম ফিরব। কথা রাখলে আমার বড় উপকার হবে। উপকার দুজনেরই হবে, এই কথাটাই মনে রেখো। এটাই কি তোমার বুদ্ধির খেলা? খেলার শুরু। কার কষ্ট কোথায় সেটা আগে দেখতে হয়, তারপর নিজের দরকারটাও তার ভেতরে জায়গা করে নিতে হয়। হাটে টাকা কম থাকলেও খবরের দাম ছিল বেশি। যে ঠিক কথা ঠিক সময়ে বলতো, সে অনেক সময় পয়সা ছাড়াই দরজা খুলে ফেলত। কি চাই? সকালে ভিড় বাড়ার আগে বলো। চাই তো অনেক কিছু, কিন্তু আগে একটা কথা বলি। তোমার দোকানের পেছনের চালার বাঁশটা কাত হয়ে গেছে, খেয়াল করেছ? করেছি, কিন্তু লোক পাচ্ছি না। কেন? আজ দুপুরে রোদ উঠলে ওটা আরও নামবে। মালপত্র ভিজলে ক্ষতি তোমার। আমি এখনই বাঁশ বেঁধে শক্ত করে দিতে পারি। মজুরি কত নেবে? নগদ না দিলেও চলবে, বদলে একটু চাল, একটু ডাল, আর যদি ভাঙা গুড় থাকে সেটুকু দিও। তুমি তো সোজা ধার চাইতে পারতে, এত ঘুরিয়ে বলছো কেন? ধার মানুষকে ছোট করে, কাজ মানুষকে দাঁড় করায়। আমি দাঁড়িয়ে থাকতে চাই। আচ্ছা, কাজ যদি ভালো হয়, আমি শুধু চাল ডালই দেব না, সামনে দুদিন দোকানের বস্তা নামানোর কাজও তোমাকে ডাকব। সেটাই তো চাই। এক বেলার খাবার নয়, পরের দুদিনের পথও খুলতে হবে। বাবা দ্রুত চালার বাঁশ বেঁধে দিলেন। ছেলে দড়ি ধরল, গিট দেখল, আর বুঝল বুদ্ধি মানে শুধু কথা নয়, হাতে কাজও। এই নাও, 1 সের চাল, আধ সের ডাল আর একটু গুড়। বিকেলে এলে বস্তার কাজের কথাও বলবো। ঠিক আছে। বাবা, আমরা কি এখন বাড়ি ফিরব? না, আরেকটা কাজ বাকি আছে। সকালকে দুপুরে বদলাতে হলে একটুখানি বেশি হাঁটতে হয়। সুযোগ কখনো বড় গলায় ডাকে না। অনেক সময় সেটা পড়ে থাকা কাঁচা আমের মতো, যাকে দেখে বোঝার চোখ চাই। কি খবর? হাট থেকে ফিরছো নাকি? ফিরছি, তবে একটা কথা বলতে থামলাম। তোমার বাগানের বেড়ার ফাঁক দিয়ে ছাগল ঢুকছে, কাঁচা আম নষ্ট হবে। জানি, কিন্তু লোকজন সবাই নিজের কাজে ব্যস্ত। আমি যদি আজ বিকেলের মধ্যে বেড়া বেঁধে দিই, বদলে তোমার পড়ে থাকা কাঁচা আম আর শুকনো ডালপালা নিতে পারি? কাঁচা আম নিয়ে কি করবে? আমার স্ত্রী আচার বসাতে পারে, 2-4 ঘরে বিক্রি হবে। শুকনো ডালপালা জ্বালানি হবে। তোমার নষ্ট কমবে, আমার ঘরও চলবে। তোমার মাথা আছে দেখছি। আচ্ছা, করে দাও। যদি ভালোভাবে বেঁধে দাও, আমি আরও কিছু পুরনো বস্তা দেব। বাবা, মা কি সত্যি আচার বানাতে পারবে? পারবে। শুধু রান্না জানলেই হয় না, সংসার টিকিয়ে রাখার স্বাদও জানতে হয়। ছেলে বাবার দিকে নতুন চোখে তাকালো। সে প্রথমবার বুঝতে শুরু করল, অভাবের বিরুদ্ধে লড়াই কখনো একা হয় না, পুরো পরিবারই তাতে অংশ নেয়। সন্ধ্যার আগে কাজ শেষ করো, আমি লোক পাঠিয়ে দেখে নেব। দেখে নিন। কাজ দেখে যদি খুশি হন, সামনে আরও কাজের কথা বলবেন। তা বলবো। এমন লোক গ্রামের দরকার। বাবা বেড়া বেঁধে দিলেন। সূর্য ঢলে পড়তেই উঠোনের চেহারা বদলে গেল। সকালবেলা শূন্যতা পুরো ভরেনি, কিন্তু সেখানে এখন আশা এসে বসেছে। এত কিছু আনলে কিভাবে? মা, বাবা কারো কাছে হাত পাতেনি। কাজের কথা বলেছে, কাজ করেছে, তারপর এগুলো এনেছে। আমি বলেছিলাম না, তোমার মাথা আছে। আগে রান্না বসিয়ে দাও,
তারপর এই কাঁচা আম দিয়ে আচার বসাবে। ছোট ছোট বোতলে ভরে বিক্রি করব। আমি কি বোতল ধোবো? আর নামও দিতে পারি, মায়ের টক আচার। ও মা, নামও ঠিক হয়ে গেল। তাহলে তুই আমার সাথী। আর তুই আজ যা দেখলি তা ভুলিস না। অভাব লজ্জা নয়, হাত গুটিয়ে বসে থাকা লজ্জা। বাবা, আমি বড় হয়ে তোমার মতো বুদ্ধিমান হতে চাই। আমার মতো না, আমার চেয়েও ভালো হবি। তবে একটা কথা মনে রাখবি, বুদ্ধি যদি সৎ না হয় তাহলে সেটা ফাঁকি, জয় নয়। মা রান্না চাপালেন, ছেলে আম গুনতে লাগল। বাবা আকাশের দিকে তাকালেন, যেন দিনের সঙ্গে একটা ছোট লড়াই জিতে তিনি পরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতে ভাত হবে, ডাল হবে, আর একটু গুঁড়ো আছে। অনেক দিনের পর মনে হচ্ছে হাড়ির গন্ধে শান্তি আছে। ভোরের কুয়াশা পুরো কাটেনি, কিন্তু বাজারের মাঝখানে হঠাৎ এমন নীরবতা নেমে এলো যেন সবাই একসঙ্গে শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। এই দেখুন, আমি এখনই খুলে দিচ্ছি, সবাই ভালো করে দেখুন। সে তাড়াতাড়ি কলসের মুখ খুলল। ভেতরে কিছুই নেই। এক মুহূর্তে তার মুখ লাল হয়ে উঠল। আরে, খালি? কিন্তু একটু আগেও তো আপনি বলছিলেন এর ভেতরে দামি জিনিস আছে। ছেলে একটু ভয় পেল, কিন্তু বাবা স্থির দাঁড়িয়ে রইলেন। চোখে ভয় নেই, কণ্ঠেও তাড়া নেই। ব্যাপারটা পরিষ্কার করে বলুন। অভিযোগ আপনি তুলেছেন, এখন খালি কলস কেন? আমি নিজেই রেখেছিলাম, এখানে ছিল। নিশ্চয়ই কেউ সরিয়েছে। কেউ কিছু সরায়নি। আপনি যা দেখাতে চেয়েছিলেন তা ছিলই না। তাহলে মিথ্যে অপবাদ? না, আমি মিথ্যে বলিনি। আমি ভেবেছিলাম। ব্যবসায়ী, আপনি কেন এদের নামে মিথ্যে অভিযোগ আনলেন? কারণ এরা নতুন করে আচার বিক্রি শুরু করেছে। লোকে ওদের জিনিস কিনছে, আমার বিক্রি কমছে। তাই বলে বদনাম করবেন? আমার ক্ষতি করলে শুধু আমার ঘরের ক্ষতি হতো, কিন্তু বাজারে মিথ্যে ঢুকলে সবার ভরসা নষ্ট হয়। এই কথার জবাব আপনাকে দিতে হবে। চলুন পাশের বটতলায় বসে খুঁটিনাটি শুনি। বাজারের কোলাহল একটু দূরে সরে গেলেও বটতলার এই ছোট্ট গোল বৃত্তের ভেতর উত্তেজনা আরও ঘন হয়ে উঠল। প্রথম থেকে বলুন, আপনার কি অভিযোগ? 3 দিন ধরে আমি দেখছি এরা কম দামে আচার দিচ্ছে। লোকজন আমার দোকান ছেড়ে ওদের কাছে যাচ্ছে। কম দামে দিচ্ছি কারণ আমরা মাপে কম দিই না, আর ভেজালও মেশাই না। তা ঠিক কথা, আমি কিনেছি, স্বাদও ভালো। ভালো হতে পারে, কিন্তু তাই বলে আমার দোকান খালি হয়ে যাবে? আমি তো এতদিন ধরে এখানে বসি। পুরনো হওয়া সম্মানের কথা, কিন্তু সেই সম্মান টিকে থাকে কাজে, ভয়ে নয়। যদি ভালো জিনিস দেন, লোকে আপনার কাছ থেকেও কিনবে। ব্যবসায়ী, আপনি কি প্রমাণ ছাড়া এদের চোর বলতে চেয়েছিলেন? আমি রাগের মাথায় ভুল করেছি। ভেবেছিলাম লোকজন আগে শুনবে, পরে আর খোঁজ নেবে না। এটাই বড় বিপদ। মিথ্যে কথা দৌড়ায় দ্রুত, কিন্তু সত্যি হাঁটে ধীরে। তবু শেষে সত্যি পৌঁছে যায়। আপনার শাস্তি হওয়া উচিত, কিন্তু তার আগে আমি জানতে চাই এদের নিয়ে আপনার আসল ভয় কি? ভয় এই, আমি একা হয়ে যাব। আমার ছেলেরা শহরে, দোকান আমি একাই সামলাই। বিক্রি কমলে সংসার টিকবে না। তাহলে আপনি শত্রু খুঁজছেন না, ভরসা খুঁজছেন, কিন্তু ভুল দরজায় কড়া নেড়েছেন। ঠিক কথা। ঝগড়া করলে বাজার ভাঙে, একসাথে মিলেমিশে থাকলে বাজার বাঁচে। রোদ একটু উঠতেই বাজারের ভেজা মাটি শুকোতে শুরু করল।
আর সেই সঙ্গে মানুষের মুখের দ্বিধাও যেন ধীরে ধীরে পরিষ্কার হলো। সবাই শুনুন, অভিযোগ প্রমাণিত হয়নি, বরং অভিযোগ ছিল মিথ্যে। এখন কিছু বলার থাকলে সবার সামনে বলুন। আমি ভুল করেছি, নিজের ভয়ের জন্য এদের বদনাম করেছি। আমি ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলে হবে? ক্ষমা চাওয়া শুরু, কিন্তু শেষ নয়। ভুলের পরে ঠিক কাজও করা দরকার। কি ঠিক কাজ হতে পারে আপনার মতে? এই বাজারে সবারই এক সমস্যা। কারো জিনিস ভালো কিন্তু বোতল নেই, কারো বোতল আছে কিন্তু মশলা নেই, কারো পুঁজি কম, কারো ক্রেতা কম। আমরা যদি আলাদা আলাদা ভয় পাই, সবাই দুর্বল হব। একসঙ্গে কাজ করলে বাজারের নাম পারবে। মানে সবাই মিলে আচার বানাবো? সবাই মিলে নয়, সবাই ন্যায্য ভাগে কাজ করব। যার যা দক্ষতা সে তা দিবে, লাভও হিসাব করে ভাগ হবে। আপনি আমার সঙ্গে কাজ করতে রাজি? আমি তো আপনার ক্ষতি করতে গিয়েছিলাম। রাজি, যদি আজকের পর মিথ্যে নয়, শুধু সোজা কথা বলেন। বলবো। আমি মাটির কলস জোগাড় করতে পারি, আর বাজারে কার কাছে কত বিক্রি হয় সেটাও জানি। আমি লেবেল বেঁধে দেব আর হিসাবও লিখে রাখব। তাহলে শুনে রাখুন, জমিদারের খাজনার খাতা আমি দেখছি। যে কাজ বাজারকে টিকিয়ে রাখে তাকে আটকানো আমার কাজ নয়। তবে শর্ত একটাই, মাপে কম নয়, দামে ছলনা নয়। সেই শর্তই আমাদের শক্তি হবে। এক মুহূর্তের জন্য বাজারে চাপা গুঞ্জন উঠল। তারপর সেই গুঞ্জন ধীরে ধীরে সম্মতির শব্দে বদলে গেল। সকালবেলার উত্তেজনা এখন কাজে গলে গেছে। একই বাজার, একই মানুষ, কিন্তু বাতাসে আর সন্দেহের গন্ধ নেই। আমি আজ আর ভয় পাচ্ছি না। আজ আমার মনে হচ্ছে সত্যি কথা বললে হাত কাঁপে না। এটাই আজকের শিক্ষা। সত্যি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু শেষ পর্যন্ত সবার সামনে মাথা তুলে দাঁড়ায়।